মুজিব আমার স্বপ্ন সাহস, মুজিব আমার পিতা, মুজিব আমার সহ্যে বীর্যে নন্দিত সংহিতা। প্রিয় দর্শক, সংসদ বাংলাদেশ টেলিভিশনের আয়োজনে শতবর্ষে শতকবিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে আমাদের শ্রদ্ধার্ঘ্যের এই অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের অনুষ্ঠান সাজিয়েছি আমরা কবিতায়, কবির আলাপ, সাংস্কৃতিক ব্যক্তিত্বের আলাপ দিয়ে, এবং এই অনুষ্ঠান আমাদের শ্রদ্ধা ভরে আমরা নিবেদন করছি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমাদের স্টুডিওতে আজ উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় ব্যক্তিত্ব দুজন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের অভিভাবক সভাপতি গোলাম কুদ্দুস। কুদ্দুস ভাই, আপনাকে স্বাগত। আছেন ৯০-এর দশকে সেই তুখোর কবি, যিনি তার নিজের একটি প্রতিকৃতি তৈরি করতে পেরেছেন, একটি অবস্থান তৈরি করতে পেরেছেন তার কবিতায়, যার ভেতরে ৯০-এর সন্তানেরা একদম জাগরুক হয়ে আছে, সেই কবি তারেক সুজাত। আমরা তাদের আরও পরিচয়ের বিষয়গুলো আলোচনায় আনবার আগে কিছু কবিতা শুনে নিতে চাই, তারপরে আমরা তাদের সাথে আলাপচারিতায় যাব। তোমার ছেলেরা মরে গেছে প্রতিরোধের প্রথম পর্যায়ে, তারপর গেছে পুত্রবধূদের হাতের মেহেদি রং, তারপর তোমার জন্ম সহোদর ভাই শেখ নাসের, তারপর গেছেন তোমার প্রিয়তমা বাল্যবিবাহিতা পত্নী, আমাদের নির্যাতিতা মা। এরই ফাঁকে একসময় ঝরে গেছে তোমার বাড়ি সেই গরবিনী কাজের মেয়েটি বকুল। এরই ফাঁকে একসময় প্রতিবাদে দেয়াল থেকে খসে পড়েছে রবীন্দ্রনাথের দরবেশ মার্কা ছবি। এরই ফাঁকে একসময় সংবিধানের পাতা থেকে মুছে গেছে দুটি স্তম্ভ, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র। এরই ফাঁকে একসময় তোমার গৃহের প্রহরীদের মধ্যে মরেছে দুজন প্রতিবাদী, কর্নেল জামিল ও নাম না জানা এক তরুণ, যারা জীবনের বিনিময়ে তোমাকে বাঁচাতে চেয়েছিল। তুমি কামান আর মৃত্যুর গর্জনে উঠে বসেছ বিছানায়, তোমার সেই কালো ফ্রেমের চশমা পড়েছ চোখে, লুঙ্গির উপর সাদা ফিনফিনে ৭ই মার্চের পাঞ্জাবি, মুখে কালো পাইপ। তারপর হেঁটে গেছ বিভিন্ন কোঠায়। সারি সারি মৃতদেহগুলি তোমার কি তখন খুব অচেনা ঠেকেছিল? তোমার রাসেল, তোমার প্রিয়তমা পত্নীর গুলিবিদ্ধ গ্রীবা, তোমার মেহেদি মাখা পুত্রবধূদের মুজিবাশ্রিত করতল, রবীন্দ্রনাথের ভুলণ্ঠিত ছবি, তোমার সোনার বাংলা। সিঁড়ি বেয়ে নিচে নামবার আগে তুমি শেষবারের মতো পাপ স্পর্শহীন সংবিধানের পাতা উল্টিয়েছ। বাংলাদেশের মানচিত্র থেকে এক মুঠো মাটি তুলে নিয়ে মেখেছ কপালে। ওই তো তোমার কপালে আমাদের হয়ে পৃথিবীর দেয়া মাটির ফোঁটার শেষ তিলক। হায়, তোমার পা একবারও টলে উঠল না, চোখ কাঁপল না। তোমার বুক প্রসারিত হলো অভ্যুত্থানের গুলির অপচয় বন্ধ করতে। কেননা তুমি তো জানো, এক একটি গুলির মূল্য একজন কৃষকের একবেলার অন্নের চেয়ে বেশি।
কেননা তুমি তো জানো এক একটি গুলির মূল্য একজন শ্রমিকের একবেলার সিনেমা দেখার আনন্দের চেয়ে বেশি। মূল্যহীন, মূল্যহীন শুধু তোমার জীবন, শুধু তোমার জীবন পিতা। তুমি হাত উঁচু করে দাঁড়ালে, বুক প্রসারিত করে কি আশ্চর্য আহ্বান জানালে আমাদের। আর আমরা তখন রুটিন মাফিক ট্রিগার টেপলাম। তোমার বক্ষ বিদীর্ণ করে হাজার পাখির ঝাঁক পাখা মেলে উড়ে গেল বেহেশতের দিকে। তারপর ডেড স্টপ। তোমার নিষ্প্রাণ দেহখানি সিঁড়ি দিয়ে গড়াতে 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 আমাদের পায়ের তলায় এসে হুমড়ি খেয়ে থামল। কিন্তু তোমার রক্তস্রোত থামল না। সিঁড়ি ডিঙিয়ে বারান্দার মেঝে গড়িয়ে সেই রক্ত, সেই লাল টকটকে রক্ত বাংলার দুর্বা ছোঁয়ার আগেই আমাদের কর্নেল সৈন্যদের ফিরে যাবার বাঁশি বাজালেন। পাঠ্য বইয়ে যে কথা নেই সেই কথাই শুনবে। সত্য বচন শোনার পরও আর কি প্রমাদে গুনবে? যার চেষ্টায় ত্যাগ তিতিক্ষায় এই দেশটির জন্ম, তাঁরই নামটি ভুলিয়ে দেয়া এতই সহজ কর্ম। দুযুগ ধরে যার আদর্শে সারাটি দেশ লড়ল, ৩০ লক্ষ বীর বাঙালি হাসি মুখে মরল। অনাদিকালে সেই মানুষটির কথা লোকে কোটি মুখে বলবে। বুকের ভেতর অরূপ রতন মুখচ্ছবি সারাক্ষণই জ্বলবে। এ দেশেরই ধূলিকণায় অঝোর ধারায় থাকবে যে নাম বহমান। প্রিয় সে মুখ আর কেউ নয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বদেশের এক বুক কষ্ট তোমার অকাল প্রস্থান। স্বদেশের এক বুক কষ্ট তোমার অকাল প্রস্থান। মৃত্যু ভয় ছিল না বলে কি অনায়াসে মৃত্যুকে আলিঙ্গন করেছিলে সেই কাল রাতে, শেষ শ্রাবণের ঘন মেঘের আধারে। তোমার বুকে ওরা গুলি চালালো, বিদীর্ণ হলো বাংলাদেশ। অবিনাশী হবে বলে কি সহজে বিনাশ করেছিলে ভয়। কোটি প্রাণে স্বপ্নপুরে দিয়েছিলে দিশা, অশ্রু শিখায় উজ্জ্বল তোমার কীর্তি স্বাধীন বাংলাদেশ। ৭১ ফাল্গুনের সেই তপ্ত বিকেলে তোমার চোখে ভেসে উঠেছিল স্বাধীনতা। রমনার আকাশ ছোঁয়া তোমার তর্জনী যেন স্বাধীন বাংলার পথ পতাকা। কি দ্বিধাহীন দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছিলে, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। রাতের আধারে শত্রু হানা দিলে রুক্ষ চৈত্রের বাতায়নে ডাক দিয়ে যাও নতুন বৈশাখের। অতঃপর যুদ্ধদিন শেষে বেদনা মোড়ানো পৌষে এলো মুক্তি। ফিরে এলে তুমি, সঙ্গে নতুন দিন। তোমার কাছে আমাদের অনেক ঋণ কোনো দিন শোধ হবে না। স্বদেশের এক বুক কষ্ট তোমার অকাল প্রস্থান। স্বদেশের এক বুক কষ্ট তোমার অকাল প্রস্থান। তোমার মৃত্যু স্বদেশের অশ্রু। তুমি তো বাংলাদেশ, হে বঙ্গবন্ধু, তুমি তো বাংলাদেশ, তুমি তো বাংলাদেশ। আমরা কবিতা শুনেছি এতক্ষণ, এখন আলাপচারিতায় যাব। যেই আলাপচারিতার ভেতর থেকে এই মুজিব বর্ষে আমাদের এই মানুষরা কি ভাবছেন, কিভাবে দেখছেন এবং কিভাবে উদযাপন করছেন কবিতায়, কাজে এবং ভাবনায় এই মুজিব বর্ষ, সেটি আমরা আমাদের
আমন্ত্রিত অতিথিদের কাছ থেকে জেনে নেব। প্রথমে আমাদের বয়োজ্যেষ্ঠজন, আমাদের প্রিয়জন গোলাম কুদ্দুস ভাই, আমি যাকে কুদ্দুস ভাই বলে বলি, এখনও আমাকে সেই স্বাভাবিকতার জায়গাতেই থাকতে হবে। কুদ্দুস ভাই সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি, কিন্তু তার একটি পরম্পরা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত ডাকসুর ভিপি, সিনেট সদস্য, এবং তিনি যখন ছাত্র ছিলেন মহসিন হলের ভিপি ছিলেন, এবং সেই সময় থেকে আজ অবধি প্রথমে নাট্যশিল্পী হিসেবে, পরে সংগঠক হিসেবে তিনি একটি শক্তপোক্ত অবস্থানে শুধু নিজেকে না, সমগ্র সাংস্কৃতিক পরিমণ্ডলটিকে জড়িয়ে আছেন। আপনি তো শুধু সাংস্কৃতিক আন্দোলনটির সাথেই না, পাশাপাশি লেখালেখিও করছেন। এই সাম্প্রতিক সময় 20শে নভেম্বরে সম্ভবত বঙ্গবন্ধুকে নিয়ে আপনার একটি প্রকাশনা আমরা দেখেছি। তো যেহেতু আমাদের প্রসঙ্গ শতবর্ষে বঙ্গবন্ধু, আমি জানতে চাইব আপনার কি কোনো প্রকাশনা আবার আসছে কিনা। আমি জানি যে আপনার 14টি প্রকাশনা আছে। আমার ইচ্ছে হলো বঙ্গবন্ধুকে ঘিরে আপনার যে লেখালেখিগুলো তা এবছরের বইমেলাতেও আসছে কিনা, যদিও করোনাকালীন সময় বইমেলাটা একটু পিছিয়ে গিয়েছে। ধন্যবাদ লীনা। আমি আমার আলোচনার শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। যেহেতু একই সাথে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি, সেই কারণে আমি আরও শ্রদ্ধা জানাতে চাই আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা আত্মাহুতি দিয়েছেন তাদের সবাইকে। আমরা যে আলোচনার মধ্যে এখন ঢুকে পড়লাম সেটা হলো মুজিব বর্ষ। আমরা সেই সৌভাগ্যবান প্রজন্ম যারা একই সাথে জাতির পিতার জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের সুযোগটা আমরা পেয়েছি। এটি পরবর্তী প্রজন্ম কবে আর 150 বা 200তম পাবে সেটা আমরা জানি না। বাঙালির জাতির জন্য আলাদা একটি রাষ্ট্র ব্যবস্থা, যে স্বপ্ন হাজার বছর ধরে কত না বীর বাঙালি দেখেছে, কত জীবন দিয়েছে, কিন্তু কেউ স্বপ্নের বাস্তবায়ন করতে পারেনি। বঙ্গবন্ধু সেই মহাপুরুষ যিনি শুধু স্বপ্ন দেখেননি, তার স্বপ্নকে 7.5 কোটি বাঙালির মধ্যে তিনি ছড়িয়ে দেখেছেন এবং তাদেরকে উজ্জীবিত করেছেন সে লড়াইয়ে, এবং সেই বাংলাদেশ লাল সবুজ পতাকা তিনি এনে দিয়েছিলেন এবং সারা পৃথিবীতে বাঙালির জাতি রাষ্ট্র বাংলাদেশকে আজকে তিনি প্রতিষ্ঠিত করেছেন। সেই কারণে আমি বলছি, আমার যে সমস্ত লেখাগুলোর কথা তুমি বললে, আমি ভাষা আন্দোলন নিয়ে যে লেখাগুলো করেছি 5টা গ্রন্থ, এর পিছনেও কিন্তু বঙ্গবন্ধু। কারণ বঙ্গবন্ধুর ভাষা আন্দোলনের ভূমিকা নিয়ে কিছু বিতর্ক কেউ কেউ তুলেছিলেন, সেটাকে মূলত আমি জানবার চেষ্টা করেছিলাম বলেই আমি এই গবেষণায় ভাষা আন্দোলনে হাত দিয়েছিলাম আজ থেকে 11 বছর আগে। এবং আমার কাছে যে সত্য তথ্য প্রমাণ দিয়ে আবিষ্কৃত হয়েছে যে ভাষা আন্দোলনের সূচনা পর্ব থেকে বঙ্গবন্ধুই ছিলেন মূল ভূমিকায়। রাষ্ট্রভাষা বাংলার পক্ষে পরোক্ষ প্রথম প্রস্তাব উত্থাপন করেছিলেন বঙ্গবন্ধু 1947 সালের 6 এবং 7 সেপ্টেম্বর প্রথম যুব সম্মেলন। তারপর প্রথম বঙ্গবন্ধু পাকিস্তানি শাসন আমলে গ্রেপ্তার হয়েছিলেন 11 মার্চ 1948 ভাষা আন্দোলন করতে যেয়ে। সুতরাং বঙ্গবন্ধুর জীবনের এই যে দীর্ঘ পথ পরিক্রমায় 23 বছরের লড়াইয়ের যে ইতিহাস, পাকিস্তানি শাসন আমল, সব কিছুর মূলে রয়েছে বঙ্গবন্ধুর দেশপ্রেম, মানুষের প্রতি গভীর মমত্ববোধ। আমি বঙ্গবন্ধুর জন্মশতবর্ষকে সামনে রেখে একটি গ্রন্থ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, আমাদের সংস্কৃতি প্রতিমন্ত্রী মহোদয় তিনি এটি উদ্বোধন করেছিলেন, বঙ্গবন্ধু বাঙালি সংস্কৃতি। এবং আমার জানা মতে বঙ্গবন্ধুর সংস্কৃতি ভাবনা জীবন নিয়ে এটি সম্ভবত প্রথম গ্রন্থ। যিনি বাঙালি জাতি রাষ্ট্রের প্রতিষ্ঠাতা, মানবিক গুণাবলী সম্পন্ন, তাকে জানবার জন্য আমাদের বহু সময়ের দরকার। একটি ক্ষুদ্র আলোচনায় তার জীবনের একটি ক্ষুদ্র অংশ আলোচনার সুযোগ নেই। তবে এটুকু আমরা বলি যে বাংলাদেশের অপর নাম শেখ মুজিবুর রহমান। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন শেখ মুজিব থাকবে। সত্যি, আসলে যতদিন যাবে পদ্মা মেঘনা গঙ্গা যমুনা বহমান, ততদিন যাবে কীর্তিতমা শেখ মুজিবুর রহমান। নদীমাতৃক এই বাংলাদেশ
তার নদীর গতিবিধি দিয়ে এই 3 ভাগ জল 1 ভাগ স্থলের এই পৃথিবীময় বঙ্গবন্ধু সেই সুকৃতি নিয়ে বাঙালির ঐতিহ্যকে সমুন্নত রাখবেই। যেমন তার 7ই মার্চের আঙুলটি একটি বাংলাদেশে নির্দেশনা দিয়েছিল, সেটি সত্যি কুদ্দুস ভাই। আমি এবার আমাদের আরেক প্রিয় মানুষ কবি, যাদের কবিতা না হলে আমাদের আবৃত্তি শিল্পীদের আবৃত্তির এই পরিমণ্ডল তৈরি হতো না, আমাদের সমসাময়িক সময়ের কবি তারেক সুজাত। আমাদের বাংলাদেশি কবিদের একটি বড় ফোরাম আছে, জাতীয় কবিতা পরিষদ, তার সাধারণ সম্পাদক, একজন মহান ভাষা সৈনিকের উত্তরাধিকার, পিতা তোফাজ্জল হোসেন, যিনি একজন ভাষা সৈনিক ছিলেন, বহুমাত্রিক গুণের একজন মানুষ ছিলেন। তারেক ভাইকে তার বিষয়ে, তার লেখালেখি, তার ভাবনা এবং তার বঙ্গবন্ধু শতবর্ষের উপলব্ধি, এটি নিয়ে একটু বলবার জন্য অনুরোধ করছি। আপনাকে অনেক ধন্যবাদ লীনা। জন্মশতবর্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করছি। শতবর্ষে শত কবিতা, এই অনন্য আয়োজনের মধ্যে দিয়ে আমাদেরকে কিছু বলারও সুযোগ করে দেওয়া হয়েছে। আমার শ্রদ্ধেয় অগ্রজ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সম্মানিত সভাপতি গোলাম কুদ্দুস চমৎকারভাবে বলে গেলেন, একটু আগে বললেন যে আমরা যেই ঐতিহ্য বহন করি এবং ওনার যে গবেষণার একটা প্রধান বিষয় ভাষা আন্দোলন, সেই ভাষা আন্দোলনের সাথে বঙ্গবন্ধুর সম্পৃক্ততা। আমি দুটো মাধ্যমে কাজ করি, কবিতা এবং গ্রাফিক ডিজাইন। আমার সৌভাগ্য হয়েছে বঙ্গবন্ধুর লেখা যে 3টি বই, অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা এবং গত বছর প্রকাশিত আমার দেখা নয়াচিন, এই 2টি বইয়ের ডিজাইনের কাজ করার সাথে আমি যুক্ত ছিলাম। এবং বিশেষ করে আমার দেখা নয়াচিন এই বইটির স্ক্রিপ্ট যখন আমি পাই তখন সেটা নিয়ে কাজ করি প্রায় টানা বেশ কয়েক মাস। কুদ্দুস ভাই যে কথাটা বললেন যে আমরা ভাষা আন্দোলনের ইতিহাসকে খণ্ডিতভাবে পেয়েছি দীর্ঘ সময়, এবং বঙ্গবন্ধুর যে ভাষা আন্দোলনের সাথে যে সম্পৃক্ততা, সেই ইতিহাসকে প্রায় উধাও করে ফেলা হয়েছিল। বঙ্গবন্ধুর ভাষা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন সেই 48 বা তার 47-48 সাল, মানে দেশ বিভাগের প্রায় সাথে সাথেই বলা যায়। তারা তখনই নির্ধারণ করে ফেলেছিল যে আমাদের প্রগতিশীল সাহিত্য কোন পথ ধরে হাঁটবে। কারণ 47 থেকে 1952 এই কালপর্বে আমরা দেখি যে তারা একটা পথ খুঁজে পাচ্ছিল না। তো এর ভিতরে সেই 52-52 পর সেই 54 যুক্তফ্রন্টে নির্বাচন বা 56-57 যে কাগমানি সম্মেলন, কুদ্দুস ভাই বললেন যে লোক সংস্কৃতির প্রতি যে তার গভীর অনুরাগ বঙ্গবন্ধুর, সে কাগমানি সম্মেলনে উনি কয়েকজন লোকশিল্পীকে সাথে নিয়ে গিয়েছিলেন। এবং পরবর্তী সময়ে উনি যখন মন্ত্রিত্ব নিলেন প্রথম, সেই সময় আমরা লোকশিল্প জাদুঘরের কথা কুদ্দুস ভাই বললেন, শিল্পকলা একাডেমির কথা বললেন। আজকের যে এফডিসি, সেটারও কিন্তু গোড়াপত্তন হয় বঙ্গবন্ধুর হাতে, মানে চলচ্চিত্রের জন্য। 1957 সালের 3রা এপ্রিল উনি তখন আতাউর রহমান খানের নেতৃত্বাধীন পূর্ব বাংলার আওয়ামী লীগ সরকারের শিল্পমন্ত্রী। তিনি মন্ত্রী পরিষদে প্রস্তাব ইস্ট পাকিস্তান ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন আইন 3রা এপ্রিল 1957 সালে তিনি উত্থাপন করে পাশ করেছিলেন। অসাধারণ। এবং আমরা বঙ্গবন্ধুর লেখার মধ্য থেকেই পাই যে কবিতার প্রতি বা সাহিত্যের প্রতি তার যে অনুরাগ, সেই এমিল জোলা থেকে শুরু করে আমাদের শহীদুল্লাহ কায়সার, সে নাজিম হিকমত থেকে শুরু করে আমাদের সুভাষ মুখোপাধ্যায় বা কাজী নজরুল ইসলাম। এবং নজরুলের কথা আমি একটু কাজী নজরুল ইসলামের কথা বলতে চাই। এবং উনি নিজে রবীন্দ্রনাথের অসংখ্য কবিতা বঙ্গবন্ধুর মুখস্থ ছিল। এবং উনি সে কারাগারে তার একাকিত্ব সময় উনি কবিতা পাঠ করে তার একাকিত্বকে উনি ভুলতে চাইতেন, বা সেখানে উনি কবিতা আবৃত্তি করতেন, বঙ্গবন্ধু নিজেই বলতেন। এবং বঙ্গবন্ধুর কবিতার প্রতি যে তার যে অনুরাগ, সেই নজরুলের সাথে তার প্রথম সাক্ষাৎ অনেক তরুণ বয়সে, এবং বঙ্গবন্ধু মনে রেখেছিলেন। বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের পর কাজী নজরুল ইসলামকে এদেশে নিয়ে এসেছিলেন, এবং বঙ্গবন্ধু তার সুচিকিৎসার ব্যবস্থা করেন। এবং আমরা অনেকেই জানি না যে নজরুল ইসলাম যে বাড়িতে থাকতেন, সেখানে প্রতিদিন সকালবেলায় জাতীয় পতাকা উত্তোলন করা হতো এবং সূর্যাস্তের আগে সে পতাকা নামানো হতো। আজকে এই অনুষ্ঠানে আমরা যে শতবর্ষে শত কবিতা শুনছি, এই কবিতার
গুলো কিন্তু আমরা যে শুনছি এই কবিতাগুলো কোন ক্রান্তিকালে রচনা হয়েছিল। আমি একটু আগে যে 52 ভাষা আন্দোলনের পরবর্তী সময়ে আমাদের লেখক শিল্পী সাহিত্যিকদের কন্ট্রিবিউশনের কথা বলেছি। আমরা জানি যে পাকিস্তান বিরোধী আন্দোলনে আমাদের বহু লেখক কবি সাহিত্যিক কারারুদ্ধ হয়েছিলেন, এবং আমরা আবার পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের পর প্রথম যে প্রতিবাদী উচ্চারণ করেছিলেন তারা আমাদের কবিরা। এবং আজকের আপনারা উপস্থাপনে বলেছেন যে স্বৈরাচার বিরোধী আন্দোলন সে 80-র দশক জুড়ে, সেখানে যে সংস্কৃতি কর্মীরা বা আবৃত্তি শিল্পীরা সেই কবিতাকে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, কেউ নাটকের মাধ্যমে, সেই পথনাটক এবং সেই তাল আন্দোলনে সাংস্কৃতিক কর্মীরা প্রবলভাবে মানুষকে সেই আন্দোলনের সাথে সম্পৃক্ত করার ক্ষেত্রে একটা গৌরবময় ভূমিকা নিয়েছিলেন। এবং আমরা জানি যে সে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল একটা সময়, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরবর্তী সময় এবং পরবর্তী পর্যায়ে আমরা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি তাদেরকেও ক্ষমতায় আসতে দেখেছি। সেই বিএনপি জামাতের সেই যে কালো অধ্যায় আমাদেরকে আমাদের যে প্রাণের জায়গা শহীদ মিনার সেখানেও অনুষ্ঠান করতে বাধা দেওয়া হয়েছিল। এবং এই বিষয়ে পরবর্তী সময়ে কুদ্দুস ভাইয়ের কাছ থেকে শুনবো। এবং সেখানে আমাদের কবিরা সেই প্রতিবাদের প্রথম প্রহর বলবো, আমাদের কবি নির্মলেন্দু গুণ বাংলা একাডেমির মঞ্চে দাঁড়িয়ে বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা পড়েছিলেন। ওই সময় এটা ভাবা যায় না। সমবেত সকলের মতো আমিও পলাশ খুব ভালো, আপনি সময়কে আমি উল্টো পায়ে হেঁটে যেতে দেখেছি, আমার সেই গ্রন্থের কথা বলেছেন, সেখানে বেশ কিছু কবিতা আছে যেগুলো ওই মুহূর্তে আমাদেরকে ব্যথিত করেছে। আমরা দেখেছি কিভাবে পাঠ্যপুস্তক থেকে আমাদের মুক্তিযুদ্ধের প্রকৃতি ইতিহাস, বঙ্গবন্ধুর যেই অসাধারণ নেতৃত্ব, তার যে অবদান, এগুলোকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। টাকার থেকে সেই ধাতব মুদ্রা থেকে বঙ্গবন্ধুর ছবি মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। কিন্তু বঙ্গবন্ধু তার যেই অসীম শক্তি যতদিন যাচ্ছে শুধু বাংলা ভাষার কবিদের না, পৃথিবীর অন্য ভাষার কবিদেরকেও বঙ্গবন্ধু আকৃষ্ট করেছেন। আমি 1971 সালে মুক্তিযুদ্ধকালীন সময়ে প্রকাশিত কলকাতা থেকে একটি গ্রন্থ সূর্য তিলক সাম্প্রতিক সময় আমার হাতে এসেছে, সেখানে আমি দেখেছি সেই সময় বঙ্গবন্ধুকে নিয়ে কত কবিতা লেখা হয়েছে, এবং বাংলাদেশে না, সেই পশ্চিমবঙ্গ এবং আগরতলা অনেকগুলো যাত্রা সে সময় রচিত হয়েছিল বঙ্গবন্ধুকে নিয়ে। সে সময় আমি একটা ওই যে আমার পুরনো দেশ পত্রিকা দেখলাম একটি যাত্রা 100 রজনী সেই পালা। আসলে বঙ্গবন্ধু এরকম একটা মানুষ যে তার জীবনযাপনের প্রতিটি মুহূর্তকে যদি সৃজনশীল কাজে লাগানো যায়, একটা বড় মহাকাব্য তৈরি করা সম্ভব হয়ে ওঠে। একটা জাতির উত্থানের একদম সেই উজ্জ্বল বিষয়গুলো ওনার জীবনযাপনের প্রতিটি পর্যায়ে আছে। প্রিয় দর্শক, আমরা আলাপচারিতায় ছিলাম কবিতা এবং জীবনযাপন, আমাদের সময়, শতবর্ষে আমরা কেমন আছি, এবং এই সময়টা আসবার জন্য যে যাপনটা বঙ্গবন্ধু করে গিয়েছিলেন সেটি কেমন ছিল, সেই আলোচনায় ছিলাম। আসুন আমরা আবারও কিছু কবিতা শুনে আছি। শতবর্ষের শত কবিতা নিয়ে আমাদের এই অনুষ্ঠানমালায় এবার শুনব আরও কিছু কবিতা। এই লেখা উঠে এসেছে তোমার স্বদেশের বুক থেকে, এই লেখা উঠে এসেছে এদেশের প্রতিটি নদী থেকে। যেসব নদী তরঙ্গায়িত হতো তোমার প্রতিটি শিরা উপশিরায়। এই লেখা উঠে এসেছে সেসব ক্ষেত থেকে যাদের ফসলের ঢেউ ধারণ করত তোমার হৃদয়। এই লেখা উঠে এসেছে তোমার প্রাণের স্বদেশের গাছের শেকড়, পাখির বাসা, মাছের চোখ, কৃষকের চঞ্চল লাঙল, শ্রমিকের শ্রমনিষ্ঠ হাত, শত শত শহীদের জনক জননীর বিলাপ, বিচ্ছেদ কাতর পক্ষিণীর মতো জীবন সঙ্গিনীর দীর্ঘশ্বাস আর সন্তানের আর্তনাদ থেকে। এই লেখা উঠে এসেছে সেই সিঁড়ি থেকে যেখানে পড়েছিল ঘাতকের গুলিবিদ্ধ তোমার লাশ। এই লেখা উঠে এসেছে তোমার বুক জোড়া রক্তাক্ত গোলাপ থেকে, বুলেটে ঝাঁঝরা হয়ে যাওয়া নবপরিণীতার মেহেদিরাঙা হাত এবং
শিশুর নেকড়ে খোবলানো শরীর থেকে। তোমার দিকে ওরা ছুঁড়ে দিয়েছিল মৃত্যু, কিন্তু কিন্তু ওরা জানতো না কোনো কোনো মৃত্যু জীবনের চেয়েও সতেজ, মহিমান্বিত। তোমার মৃত্যুর কাছে কোটি কোটি জীবন আজও নত জানু। তোমার গুলিবিদ্ধ শরীর এখনো রাজপথে উপচে পড়া মিছিলের সামনে, যেখানে সমাজ বদলে ফেলার প্রেরণায় বাংময় হয় কোনো তরুণ কণ্ঠ, সেখানে বেজে ওঠে তোমার কণ্ঠস্বর। যেখানে বুলেটের আঘাতে ঢলে পড়ে কোনো সংগ্রামীর শরীর, সেখানে আবার লাফিয়ে পড়ে তোমার দীর্ঘ ঋজু দেহ। যেখানে প্রতিবাদে উত্তোলিত হয় বাহুর অরণ্য, সেখানে সবচেয়ে উঁচু তোমার সূর্য ঝলসিত হাত। এমন কোনো হাই রাইজ দালান নেই এই শহরে যা তোমার উচ্চতাকে খর্ব করতে পারে। এই তো আমরা দেখছি রৌদ্রময় মাঠে মধ্যবয়সী কৃষকের সঙ্গে তুমি লাঙল ঠেলছ কড়া পড়া হাতে। এই তো তুমি খালি পায়ে এবড়ো থেবড়ো জমিনে হেঁটে হেঁটে গুণ টানছ নদীতে, দাঁড় বাইছ মাঝির সঙ্গে, কারখানার চাকা ঘোরাচ্ছ মজুরের সঙ্গে, কাদায় দেবে যাওয়া চাকা ঠেলে তুলছ গাড়িয়াল ভাইয়ের হাতে হাত লাগিয়ে। সুন্দর ও কল্যাণের স্বপ্ন দেখছ আদর্শবাদী তরুণের স্বপ্নে মিশে গিয়ে। এই তো তুমি অডিওসিউসের মতো বেরিয়ে পড়েছ নব অভিযানে, কসাইখানাকে ফুলের বাগান বানানো যার সাধনা। তুমি সেই সাধনার অকম্পিত হাত। তোমাকে ওরা অবজ্ঞায়, অপমানে, অবহেলায় ঠেলে দিয়েছিল এই বাংলার অজ পাড়াগাঁয়ে এক কবরে। অথচ আজ ৫৬,০০০ বর্গমাইল জুড়ে তোমারই পদধ্বনি, আলো জাগানো ভাস্কর পদধ্বনি, আলো জাগানো ভাস্কর পদধ্বনি। তোমাকে ওরা অবজ্ঞায়, অপমানে, অবহেলায় ঠেলে দিয়েছিল এই বাংলার অজ পাড়াগাঁয়ে এক কবরে। অথচ আজ ৫৬,০০০ বর্গমাইল জুড়ে তোমারই পদধ্বনি, আলো জাগানো ভাস্বর পদধ্বনি, আলো জাগানো ভাস্বর পদধ্বনি। পিতা, আজ আমাদের সাপ মুক্তি, আজ তোমার নির্মম হত্যা মামলার রায়, আজ আমার মা ভাই বোনদের হত্যা মামলার রায়, আজ বাঙালির কলঙ্ক মোচন, আজ সাপ মুক্তি। পিতা, তোমার পাইপ, তোমার চৌচির চশমা, গুলিবিদ্ধ লাল পাঞ্জাবি, প্রিয় চিত্রল হরিণ, গভীর সজল চোখ আদরের পায়রারা, তোমার রবীন্দ্রসঙ্গীত, বিদ্রোহী কবিতা, তোমার টুঙ্গি পাড়া, তোমার ৩২ নম্বরের রক্তধারা আজ প্রার্থনারত। তোমার কৃষক, তোমার শ্রমিক আজ প্রার্থনারত। তোমার শিশুরা, তোমার ছাত্ররা আজ প্রার্থনারত। তোমার আহত মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা কন্যা আজ প্রার্থনারত। তোমার কবিরা, তোমার পাখিরা আজ প্রার্থনারত। তোমার মেঘেরা, তোমার আকাশ আজ প্রার্থনারত। তোমার শস্যরা, বৃক্ষরাজি, তোমার সুন্দরবন আজ প্রার্থনারত। তোমার পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র আজ প্রার্থনারত। তোমার উত্তাল বঙ্গোপসাগর আজ প্রার্থনারত। তোমার মধুপুরের গড়, গাঢ় পাহাড়ের চূড়া আজ প্রার্থনারত। তোমার মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জা আজ প্রার্থনারত। তোমার ২১শে ফেব্রুয়ারি, শহীদ মিনার, স্মৃতিসৌধ, ৬ দফা
ঊনসত্তরের গণ অভ্যুত্থান আজ প্রার্থনারত। তোমার ৭ই মার্চের রেসকোর্স, জয় বাংলা, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, আবহমান বাঙালি সংস্কৃতি আজ প্রার্থনারত। এই মেঘলা দুপুরে আমাদের সকলের কণ্ঠ যখন একটি কণ্ঠে জানাচ্ছে করুণ আর্তি, পিতা পিতা, আমরা আজন্ম পাপী, আমাদের ক্ষমা করো, আমাদের ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। ঠিক তখনই দীর্ঘ 23 বছর পর ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া হঠাৎ তোমার বজ্র কণ্ঠে ধ্বনিত হলো জয় বাংলা। অশ্রুসিক্ত আমরা সবাই আকাশের দিকে তাকালাম। ঈশ্বরের চোখ বেয়ে অঝোর ধারায় নামল আনন্দ বৃষ্টি। মধুমতির সতেজ জল শোনো, শোনো পল্টনের অমলিন ঘাসের বিহান, মরণের খুবলে খাওয়া এই জল জলে কালিমার স্রোত ভুলে যাও। জানো কি, তোমাদের সত্তার মর্মরে এখনো দিব্যি ভেসে আসছে এক কীর্তিমান জ্যোৎস্নার আহ্বান। ভাই সব ভয় নেই, আবার সরবে উচ্চারণ করো তার অমর তত্ত্ব। কালজয়ী কাব্য শিহরণ, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। কণ্ঠে কণ্ঠে বেগবান কোরাসে ধারণ করো অসির এই স্বরূপ, এই লোকজ ঠিকানা, যে ইশারা ছুঁয়েছিল স্বাধীনতার উচ্চকিত পথে পথে যুদ্ধে সমুদ্র জয়ের ক্যানভাস। তার মহাযুদ্ধের ডাক শুনতে শুনতে তাবৎ গণপ্রাণ উড়িয়েছিল মুক্তির পাল। তার তর্জনীর উত্তাল গর্জনে কেঁপে উঠেছিল জল্লাদের আসর। তার হুঙ্কারে পৃথিবীতে যে উত্থিত হয়েছিল এক নবজাতি, তার ভালোবাসার তুড়িতে পৃথিবীতে যে সৃষ্টি হয়েছিল গর্বিত বাঙালি বাংলাদেশ, সেই মহাকালের শ্রেষ্ঠ সন্তান আবারও ডাকছে তোমায়। তাকে শুনতে পাও হে আম্রকানন, শোনো তাণ্ডব খচিত বিবর্ণকালের সন্তান, শোনো নিঃস্ব বাতাসে নুয়ে পড়া শীর্ণ ঘুঘুর লেজ নাড়া প্রহর, যে কোকিল ৭১-এর পৃথিবীকে মুক্ত বায়ুর বাগানে দিয়েছিল ঠাঁই। হে মানুষ, গর্বিত কালের মানুষ, তোমাকে আবারও ডাকছে সেই মহামানব, যার বর্ণিল সংগ্রামে স্বাধীনতার ঘোষণায় ক্ষুধার্ত অপমানিত জগৎ ফিরে পেয়েছিল ঘরে ফেরার দুর্বিনীত তরবারি। যার হাতে হাত রেখে তোমরা গড়েছিলে চিরন্তন স্বাধীন সবুজাভ বসত ভিটা, সেই তো আমার চিরকালের মহাজাগরণ মূর্তমান রাখাল। সেই তো একদা শুনিয়েছিল দীপ্ত গহনের উদ্ধত বয়ে চলা। আজ সেই নির্ণয় হোক আবার চারপাশ আলোকিত করার বলবান শিহরণ, হোক কাতর রাতের দুঃখ মুছে দেওয়ার বলবান শিহরণ। প্রিয় দর্শক, কবিতা শুনলাম, কবিতার স্নিগ্ধতায় বঙ্গবন্ধুকে জানলাম। এবার আমরা আবার আলোচনায় যেতে চাচ্ছি। কুদ্দুস ভাই, আমরা বঙ্গবন্ধুর সময়, তার পরবর্তী সময় জেনেছি, কিন্তু ৭৫ পরবর্তী সেই অন্ধকার সময়টাকে যারা আলোর দিকে নিয়ে আসলেন, এবং আজকে যারা আমরা বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী উদযাপন করছি, তাদের যে নতুন প্রজন্ম, এদের পক্ষে কি বোঝা সম্ভব কোন অন্ধকার সময় পাড়ি দিয়ে আমরা এই আলোর পথযাত্রীর আলোর মশালটা হাতে ধরেছি? খুবই কঠিন প্রশ্ন এবং এই আলোচনা অনেক বিস্তৃতও বটে। যদিও আমার একটি গ্রন্থ আছে বাংলাদেশের রাজনীতি ১৯৭৫ থেকে ৮১, এটাকে আমি বলেছি কালো সময়, অন্ধকার সময় বাংলাদেশের। এই সময়টার বিস্তারিত আমার এই গ্রন্থে আছে।
যাই হোক, যেটা বলছি যে বঙ্গবন্ধু যে দীর্ঘ লড়াই সংগ্রাম করে মানুষকে নিয়ে বাঙালির জাতিরাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠিত করেছিলেন, কেন করেছিলেন? শুধু কি পাকিস্তানের পরিবর্তে বাংলাদেশ লিখবো, বা পাকসার জমিন সাদবাদের পরিবর্তে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, অথবা চারতারা পতাকার পরিবর্তে লাল সবুজ পতাকা ওড়ানোর জন্য? নিশ্চয়ই তিনি দেশকে স্বাধীন করেননি। তার মানে কতগুলো নীতি, আদর্শ এবং মূল্যবোধকে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠিত করাই ছিল তার মূল লক্ষ্য। এবং সেই কারণে তিনি স্বাধীনতার পরে আমাদের সংবিধানের 4টি মূল স্তম্ভকে প্রতিষ্ঠিত করেছিলেন: গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও বাঙালি জাতীয়তাবাদ। অর্থাৎ বাংলাদেশ হবে এমন একটি রাষ্ট্র যেই রাষ্ট্রে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষ শান্তি এবং সম্প্রীতির সাথে বসবাস করবে। এই লক্ষ্যেই তিনি লড়াই করেছিলেন, মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন, দেশ স্বাধীন করেছিলেন, সংবিধান প্রণয়ন করেছিলেন। একটি যুদ্ধ বিধ্বস্ত দেশকে যখন তিনি গড়ে তোলার কঠিন সংগ্রামে নিয়োজিত, প্রায় সংকটের সমাধান করে নিয়ে এসেছিলেন, স্বাভাবিক অবস্থায় বাংলাদেশকে নিয়ে এসেছিলেন। সেই সময় ৭১-এর পরাজিত শক্তি, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, আদর্শ বিরোধী শক্তি এবং ক্ষমতা লোভী চক্র ঐক্যবদ্ধ হয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র সম্মিলিতভাবে বঙ্গবন্ধুকে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট পরিবারের অধিকাংশ সদস্য সহ নির্মমভাবে হত্যা করেছিল। আমরা বলি যে বঙ্গবন্ধুকে হত্যা করা মানে বাংলাদেশকে হত্যা করা, মুক্তিযুদ্ধের আদর্শকে হত্যা করা। কেন বলি এই কারণে যে 15ই আগস্টের পর খন্দকার মোশতাক, জেনারেল জিয়া গং ক্ষমতা গ্রহণ করে একে একে সংবিধান থেকে মুক্তিযুদ্ধের এই যে 4টি মূল আদর্শ, গণতন্ত্র জাগে এলো, সামরিক শাসন, সমাজতন্ত্রকে সংবিধান থেকে কেটে ছিঁড়ে বিদায় করে দেওয়া হলো, ধর্মনিরপেক্ষতাকে বাদ দেওয়া হলো, বাঙালি জাতীয়তাবাদকে বাদ দিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদ করার চেষ্টা করা হলো। তার মানে কি, মুক্তিযুদ্ধের আদর্শ কিছুই আর আমাদের সংবিধানে রইল না। সেই স্বাধীনতা বিরোধী যারা ৭১ সালে ধর্মের নামে মানুষ হত্যা করেছিল, স্বাধীনতার বিরোধিতা করেছিল, নারীর সম্ভ্রম কেড়ে নিয়েছিল, যার কারণে বঙ্গবন্ধু সরকার ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করেছিল। জামাতে ইসলামী, মুসলিম লীগ, নেজামে ইসলামী সহ ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু জেনারেল জিয়াউর রহমান এসে আবার ধর্মভিত্তিক রাজনীতি চালু করে দিলেন। যে যুদ্ধ অপরাধীদেরকে বঙ্গবন্ধু কারাগারে নিক্ষেপ করেছিলেন এবং তাদেরকে ১৯৭৫ সালের ৩১শে ডিসেম্বর জেনারেল জিয়াউর রহমান এই দালাল আইনটি বাতিল করে দিয়ে সমস্ত যুদ্ধ অপরাধী, যাদের ১১,০০০-এর মতো অপরাধী চার্জশিট ইস্যু করা হয়েছিল, তাদের সবাইকে কারাগার থেকে ছেড়ে দিলেন, অভিযোগ থেকে মুক্ত করে দিলেন। গোলাম আজম সহ বিদেশে পালিয়ে থাকা যুদ্ধ অপরাধীরা বাংলাদেশে আসলো, তাদেরকে রাজনীতিতে পুনর্বাসিত করলেন, এমপি বানালেন, মন্ত্রী বানালেন, অর্থনীতির সুযোগ সুবিধা দিলেন, সামাজিকভাবে প্রতিষ্ঠিত করবার ষড়যন্ত্র করলেন। কিন্তু এই ষড়যন্ত্রকারীরা শুধু মুক্তিযুদ্ধের আদর্শই নয়, বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে দেওয়ার ষড়যন্ত্র করলো। দীর্ঘ ২১ বছর ৭৫ পরবর্তী সময় একবারের জন্য সরকারি কোনো প্রচার মাধ্যম, বাংলাদেশ টেলিভিশন, রেডিও বাংলাদেশ তারা নামকরণ করেছিল, বাংলাদেশ তারা নাম পরিবর্তন করে, সরকারি গণমাধ্যমের কোথায়ও পাঠ্যপুস্তক সহ একবারের জন্য বঙ্গবন্ধুর নাম উচ্চারিত হয়নি। একটি প্রজন্মের নিকট বঙ্গবন্ধুকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। কি গভীর ষড়যন্ত্র! মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছিল। যেই মহামানবের জন্ম না হলে বাংলাদেশই হতো না, যিনি 23 বছরের 13 বছর অধিক সময় কারাগারে বন্দী জীবন কাটিয়েছেন, স্ত্রী ছেলে মেয়েদেরকে ভালোবাসা থেকে বঞ্চিত করেছেন, নিজে বঞ্চিত হয়েছেন, কিন্তু বাঙালির অধিকারের প্রশ্নে কখনো তিনি আপোষ করেনি। ক্ষমতার লোভ, অর্থবিত্ত কিংবা ফাঁসির রজ্জু কোনো কিছুই বঙ্গবন্ধুর কাছে বাঙালির স্বার্থের চাইতে বড় ছিল না। সুতরাং সেই বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলার যে ষড়যন্ত্র করেছিল, তারা ব্যর্থ হয়েছে। আজকে আমরা বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ পালন করছি, তরুণ প্রজন্ম বঙ্গবন্ধু সম্পর্কে জানতে চায়, মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে চায়। সত্যকে কখনো ভুলিয়ে দেয়া যায় না। সত্য তার নিজ গুণেই দেদীপ্যমান, সত্য তার নিজ গুণেই প্রকাশিত। সুতরাং আজকে বঙ্গবন্ধুকে শুধু আমরা বাংলাদেশের মানুষ আজকে সম্মান করছি তাই না, সারা পৃথিবী আজকে বঙ্গবন্ধুকে সম্মান করছে। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ, যে কথা তারিক সুদা তো বলেছে, ইউনেস্কো আজকে এটাকে যে দলিল হিসেবে সারা বিশ্বে আজকে এটি গৃহীত হয়েছে। সারা পৃথিবীতে বঙ্গবন্ধুকে নিয়ে
তা আজকে গবেষণা হচ্ছে, তার 7 মাসের ভাষণ নিয়ে গবেষণা হচ্ছে। তিনি শুধু বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা এখন আর নন, তিনি আজকে বিশ্বের নির্যাতিত নিপীড়িত স্বাধীনতাকামী মানুষের অনুপ্রেরণার প্রতীক। সুতরাং বঙ্গবন্ধুর আজকে জন্মশতবর্ষ পালন করছি, আমাদের কবিতায় আজকে পালন করছি। বাংলাদেশের শিল্প সংস্কৃতির এমন কোনো মাধ্যম নেই যে মাধ্যম বঙ্গবন্ধুকে স্মরণ করে না, যে মাধ্যমে বঙ্গবন্ধুর উপস্থিতি সবচাইতে শক্তভাবে অবস্থান নেয়নি। আমি শেষ কথা বলবো, যে কথাটি তারিক সুজাত সূচনা করেছিল, যে বঙ্গবন্ধুর জীবনের রবীন্দ্রনাথের প্রভাব, কাজী নজরুলের প্রভাব এবং শিল্পী সংস্কৃতিকর্মীদের যে অনুপ্রেরণা। আমরা তো জানি আব্বাস উদ্দিনের গান তিনি পছন্দ করতেন, তিনি শাহ আব্দুল করিমের গান পছন্দ করতেন। তার জনসভায় হাকিম ভাইয়ের যদি না থাকে, আব্দুল জব্বার যদি না থাকে, অজিত রায় যদি না থাকে, তার জনসভা কখনো তিনি সেইভাবে সফল হয়েছেন বলে মনে করতেন না। এবং এই যে নজরুল রবীন্দ্রনাথের সাথে তার যে আদর্শিক যে মিল, লড়াইয়ের যে মিল, দেশপ্রেম মানবিক বোধের যে মিল, আমার বঙ্গবন্ধু বাঙালি সংস্কৃতির গ্রন্থে এই বিষয়গুলো আমার বিশ্বাস অনুযায়ী, আমার জ্ঞান মেধা অনুযায়ী আমি চেষ্টা করেছি সেগুলো তুলে আনবার। তো আমি আশা করি যে বঙ্গবন্ধুর এই জন্মশতবর্ষে আবৃত্তি সমন্বয় পরিষদের সহযোগিতায় আজকে আমাদের মহান জাতীয় সংসদের নামে যে টেলিভিশন, সেই টেলিভিশন যে অনুষ্ঠানগুলো আয়োজন করছে, এটি অত্যন্ত ইতিবাচক একটি দিক এবং তরুণ প্রজন্ম এর দ্বারা মুক্তিযুদ্ধকে, বঙ্গবন্ধুকে জানবার অনেক সুযোগ পারা পাচ্ছে। আমি সেই কারণে এই আয়োজনের সাথে যুক্ত যারা আছেন সবাইকে অভিনন্দন জানাই এবং আমি বিশ্বাস করি এই ধরনের আয়োজন আর বেশি করে গ্রহণ করা হবে, যাতে মানুষ বঙ্গবন্ধুকে জানতে পারে, মুক্তিযুদ্ধকে জানতে পারে। আমি এই বলে বঙ্গবন্ধুর প্রতি গভীর সম্মান জানিয়ে আমার বক্তব্য বোধ হয় এখানেই শেষ। ধন্যবাদ কুদ্দুস ভাই, এবং খুব ভালো লাগছে যে আপনাদের এত ব্যস্ততার মধ্যেও আমাদের এই আজকে আমাদের সময় দিয়েছেন। আমরা শুনে আসি আমাদের আজকের শতবর্ষের শতকবিতার আরও কিছু কবিতা। ও প্রিয় প্রমিথিউস, একবার দেখে যাও তুমি, ঘরময় বাক্সপ্যাটরা তল্পি তল্পা হুলুস্থুল করে বসে আছি। এ শহরে কোনো গৃহে দুয়ারে প্রস্তুত নেই গাড়ি, আজীবন অপ্রস্তুত বসে আছি অনন্ত সময়। অনন্তকাল ধরে জানি না গন্তব্য কোন দিকে, দিকচিহ্নহীন দেশে হুলুস্থুল হয়ে বসে আছি। জানালায় ওড়ে না নীল পর্দা, ঘরে পুষ্পাধার নেই, লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে স্বপ্ন শোভন লাবণ্য প্রতিভা। ও প্রিয় প্রমিথিউস, একবার বলে যাও তুমি যে অগ্নি ছিনিয়ে তুমি এনেছিলে এই বন্দি দেশে, তার একটি স্ফুলিঙ্গ ঘুচাবে না এই দুঃশাসন। ও প্রিয় প্রমিথিউস, একবার বলে যাও তুমি যে অগ্নি ছিনিয়ে তুমি এনেছিলে এই বন্দি দেশে, তার একটি স্ফুলিঙ্গ ঘোচাবে না এই দুঃশাসন। যৌবন কালের মতো পুষ্পিত স্বাধীনতাকাল নিষ্ফলা বয়ে যাচ্ছে দীর্ঘ দীর্ঘকাল। আলোকের পেছনে যে আধুনিক অন্ধকার, তার মন্ত্রতন্ত্র মানুষের জেনে রাখা ভালো। ও প্রিয় প্রমিথিউস, তুমি তার কিছু বোঝো নাই, তুমি শুধু ভালোবেসে নিয়েছিলে সবুজ সরল, নিয়েছিলে মানুষের সমাজের ষড়যন্ত্র মেনে। শিশু ও অগ্নির নিরাপত্তা তুমি রক্ষা করো নাই। ও প্রমিথিউস, তবু বলে দাও তুমি, এই যে ভিটে মাটি স্বাধীনতা, সব ছত্রখান হুলুস্থুল হয়ে বসে আছি, কেন আছি, কেন লণ্ডভণ্ড হয়ে আছি? যে অগ্নি একদিন তুমি ছিনিয়ে এনেছ একটি স্ফুলিঙ্গে, তার জ্বলে উঠবার গূঢ় মন্ত্রগুপ্তি দাও। যে অগ্নি একদিন তুমি ছিনিয়ে এনেছ একটি স্ফুলিঙ্গে, একটি স্ফুলিঙ্গে, যে অগ্নি একদিন তুমি ছিনিয়ে এনেছ একটি স্ফুলিঙ্গে, তার জ্বলে উঠবার গূঢ় মন্ত্রগুপ্তি দাও। যে অগ্নি একদিন তুমি ছিনিয়ে এনেছ একটি স্ফুলিঙ্গে, তার জ্বলে উঠবার গূঢ় মন্ত্রগুপ্তি দাও। এই তো আমরা এখানে বসে আছি পিতা, আপনার সুদিন আর দুর্দিনের সাথীরা, আপনার সেই প্রাণপ্রিয় হাটের মাঠের মানুষেরা, সেই কারখানার শ্রমিক, ভার্সিটির তুখোড় রাজনীতি সচেতন ছেলেরা,
যারা সব সময় আপনার আদেশের অপেক্ষায় বসে থাকত খোলা আকাশের নিচে সবুজ দুর্বাঘাসে, যারা আপনার অমানবিক হত্যাকাণ্ডের দুঃসংবাদে স্তব্ধ হয়ে গিয়েছিল, পাথর হয়ে গিয়েছিল এক সমুদ্র শোকে। আসুন পিতা, একটু বাইরে এসে দেখুন, আমরা পথ চেয়ে বসে আছি আপনার অপেক্ষায়। আপনি কি এখনো সেই ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতেই থাকেন? হে বাংলার চিরসম্রাট পিতা, এখনো কি আপনি বেতের তৈরি সেই সহজ কেদারায় বসে বসে ভাবেন পদ্মা, মেঘনা, যমুনার কুলে কুলে লক্ষ কোটি ভুখা নাঙার কথা? টেকনাফ থেকে তেঁতুলিয়ার এই বিশাল বাংলার কথা, বাংলার মানুষের স্বাধীনতা মানে রাজনৈতিক মুক্তির কথা? এখনো কি বলেন সেই সোহরাওয়ার্দী উদ্যান থেকে তেজোদ্দীপ্ত কণ্ঠে, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম? কিংবা ভাবেন ৭ কোটি মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা আর বাসস্থানের কথা, মানে অর্থনৈতিক মুক্তির কথা, দ্বিতীয় বিপ্লবের কথা? ৭.৫ কোটি বাঙালির হে শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু মুজিব, হে আদর্শ শিক্ষক, মহান পিতা, আপনি কি এই তৃতীয় বিশ্বের উন্নয়নকামী বাংলাদেশের বাঙালি জাতির প্রতিনিধি হয়ে জোট নিরপেক্ষ সম্মেলন মঞ্চে দাঁড়িয়ে সাহসী কণ্ঠে এখনো বলেন বিশ্ব আজ ২ ভাগে বিভক্ত, শোষক আর শোষিত, আমি শোষিতের পক্ষে? কিংবা মাউথপিসের সামনে দাঁড়িয়ে সাধারণ সভা কাঁপিয়ে সিংহের মতো গর্জন তুলে এখনো বলেন কি আমার অবস্থা যদি চিলির আলেমদের মতো হয় তবু আমি সাম্রাজ্যবাদের নিকট মাথা নত করব না? বলুন পিতা, আপনি কি এখনো এইসব কথা বলেন? এখনো কি এই মাটি আর মানুষের কথা ভাবেন? আমরা এখানে বসে আছি, দু চোখে ঘুম নেই পিতা, ভেতরে যেন আগ্নেয়গিরির আগুন দাউ দাউ করে জ্বলছে। আপনার সে স্পষ্ট আদেশের অপেক্ষাতেই আমরা বসে আছি। আবার এই জনসমুদ্রে এসে আপনি বলবেন তোমাদের কাছে যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, শত্রুর মোকাবেলা করতে হবে, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। আসুন পিতা, বলুন। এই তো আমরা বসে আছি এইখানে, এই রবি ঠাকুরের সোনার বাংলায়, বিদ্রোহী নজরুলের বাংলাদেশে বসে আছি পিতা। এই বুকে শোকাহত শক্তি আর চোখে আগুন নিয়ে এই সবুজ দুর্বাদলে আপনি আসুন পিতা, আমরা অপেক্ষায় আছি। আপনি আরেকবার আসুন এই বাংলায়, বাংলার মানুষের ভালোবাসার আলিঙ্গনে। হে পিতা, আপনি আরেকবার আসুন, আপনি আরেকবার আসুন। শুধু দর্শক, এতক্ষণ আমরা বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতার মধ্যে ছিলাম, বঙ্গবন্ধুর সাথে ছিলাম। এবার আমরা আবার আলোচনায় বঙ্গবন্ধুকে খুঁজে নিতে চাই। চলুন আলোচনায় ফিরে যাচ্ছি। বঙ্গবন্ধু বলেছিলেন, ফাঁসির মঞ্চে যাওয়ার সময় আমি বলবো আমি বাঙালি, বাংলা আমার দেশ, বাংলা আমার ভাষা, জয় বাংলা। এরকম যার মানে আমাদের যে মূল সূত্র কি হবে, বাঙালি জাতিসত্তার, এই বাংলাদেশের বাঙালির জাতিসত্তার উদ্দেশ্য কি হবে, কিভাবে বাঁচব, সেই বীজ মন্ত্র এই উক্তির মধ্যে আছে। তাকে তো শ্রদ্ধা জানাই, এবং সেই শ্রদ্ধা জানানোর এই পর্বে আমি কবি তারিক সুজাতকে কিছু বলে আমাদের এই সংক্ষিপ্ত সময়ের এই যাত্রার এখানে সমাপ্তি টানতে চাই, কারণ আমাদের সময় ফুরিয়ে এসছে সে কারণে। শ্রদ্ধেয় গোলাম কুদ্দুস ভাই যেখানে শেষ করলেন আমি সেখান থেকেই শুরু করতে চাই। বঙ্গবন্ধু বাংলা ভাষা, সংস্কৃতি এবং বাঙালিত্বের যে সাধক ছিলেন এবং তার যে কর্মময় জীবন, এর
প্রতিটা পরতে পরতে উনি তার প্রমাণ রেখেছেন। আমি শুধু 1974 সালে বাংলা একাডেমিতে একটা সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তখন বঙ্গবন্ধুকে অনুরোধ করা হয়েছিল প্রধান অতিথি হিসেবে সেখানে উপস্থিত হওয়ার জন্য। তো উনি প্রথমে রাজি হতে যাচ্ছিলেন না, উনি বলছেন না, এখানে সাহিত্যিক কাউকে প্রধান অতিথি করা হোক। পরে আয়োজকদের অনুরোধে উনি রাজি হলেন এবং বঙ্গবন্ধু তখন শর্ত দিলেন, ঠিক আছে আমি যাব, কিন্তু আমার এক পাশে থাকবে আমার বন্ধু শিল্পাচার্য জয়নুল আবেদিন, আরেক পাশে থাকবেন কবি জসিমউদ্দিন। এই যে শিল্প সাহিত্য সংস্কৃতির প্রতি যে অনুরাগ, এবং এর আমরা যদি দেখি যে কোন একজন ব্যক্তি পুরুষ, কোন একজন রাষ্ট্রনায়ক, কোন এক জাতি রাষ্ট্রের প্রতিষ্ঠাতা, তাকে নিয়ে এত গান, শুধু আজকে কবিতা না, কবিতা এবং গীতি কবিতা এবং একই সাথে ছোট গল্প, এমনকি আমাদের শিল্পীদের যে ছবি পেন্টিং, সম্ভবত পৃথিবীর খুব কম রাষ্ট্রনায়কের ক্ষেত্রে এই উদাহরণ পাওয়া যাবে। আমরা নেলসন ম্যান্ডেলা বা ইয়াসির আরাফাতের কথা জানি, কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে যত বহুমুখী বহুমাত্রিক কাজ হয়েছে এর তুলনা বিরল। এবং বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে আমরা আরও বহুমাত্রিক কাজ পাচ্ছি, নানান ধরনের গবেষণা হচ্ছে এবং তাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ হচ্ছে। এবং এই আয়োজনগুলোর মধ্য দিয়ে, বিশেষ করে আজকের যে আয়োজন আবৃত্তি সমন্বয় পরিষদ এবং আমাদের সংসদ টেলিভিশন তাদের উদ্যোগে, এর একটা বিরাট আর্কাইভাল ভ্যালু থাকবে। এবং আমাদের আগামী প্রজন্ম, আমরা সৌভাগ্যবান যে এই প্রজন্ম আমরা বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে পারছি। হয়তো আজ থেকে 50 বছর পর বা 100 বছর পর আজকে আমরা যে কথাগুলি বললাম, যে কবিতাগুলো উচ্চারণ করলাম, এগুলি ভিন্ন ব্যঞ্জনা নিয়ে টিকে থাকবে। এবং বঙ্গবন্ধু যেভাবে আমাদেরকে সংকটে সাহস দিয়েছেন এবং আমাদের লেখক শিল্পী এবং যারা আমাদের সৃষ্টিশীল মাধ্যমের যারা গুণীজন, তাদেরকে আগামী দিনেও যারা কাজ করতে আসবেন তাদেরকে বঙ্গবন্ধু অনুপ্রেরণা দিবে, সাহস দিবে, শক্তি দেবে। কবি তারেক সুজাতের একটি সুন্দর বই, যেটি এই মুজিববর্ষে বেরিয়েছে, সেখানকার একটি কবিতার পংক্তি দিয়ে আমি সমাপ্তি টানব এই অনুষ্ঠানে। যেহেতু কবি আজকে কবিতা পড়েননি, তো কবির সেই কবিতার কয়েকটি পংক্তি দিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠানটি সমাপ্তি টানছি। কবিকে অসংখ্য ধন্যবাদ, কুদ্দুস ভাই আপনাকে ধন্যবাদ এই অনুষ্ঠানে আসবার জন্য। সেই মুখে দেখি পিতার প্রতিচ্ছবি, সবুজ জমিনে রক্তের আলপনা, প্রতিদিন প্রতি নিঃশ্বাসে প্রতিটি সূর্যোদয়ে প্রিয়তম রোদ প্রতীক আলোতে দেখা, সে তো বাঙালির পিতা মুজিবেরই মুখ। হৃদয়ের চেতনার অস্ত্র কখনোই আমরা জমা দেব না, সেই চেতনার অস্ত্র আমাদের শিল্পীদের সকল সৃজন কর্মে অটুট থাকুক, বঙ্গবন্ধু হোক সেই প্রেরণার সূতিকাগার। মুজিববর্ষে আমাদের আবার বিনম্র শ্রদ্ধা সংসদ বাংলাদেশ টেলিভিশনের এই অনুষ্ঠান থেকে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভ বিদায়।